আসসালামু আলাইকুম সবাইকে। বিডি ল্যাব এডুকেশনের আরেকটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি তোমাদের সাথে আছে মাসুদুল হাসান মাহি, তোমাদের ফ্রি মেন্টর। তো ভেক্টর চ্যাপ্টারের অলরেডি 3টা ক্লাস তোমাদের হয়ে গিয়েছে, আজকে তোমাদের 4 নম্বর ক্লাস। 3টা ক্লাসে মোটামুটি ভেক্টরের যে তোমাদের বেসিক রয়েছিল, ভেক্টরের প্রকারভেদগুলো ছিল, তোমার ভেক্টরের যুগ, এগুলা তোমাদের দেখানো হয়েছিল। তো গত ক্লাসে মেনলি আমরা পড়েছিলাম কি গত ভেক্টরের যে যুগগুলো ছিল সেগুলা। তো ক্লাস শুরুর আগে আজকে তোমাদের ভেক্টরের যে যুগ ছিল, গত ক্লাসে আমরা ভেক্টরের যুগের যে চিহ্ন তোমার সূত্র ছিল সেই সূত্র আমরা প্রতিপাদন করেছিলাম। তো আজকে বেসিক্যালি আমরা ভেক্টর যেহেতু ভেক্টরের একটা তোমার মান আর দিক দুইটা রয়েছে, তো আমরা দিকটা আজকে নির্ধারণ করবো। তার আগে তোমরা ক্লাসে যারা যারা উপস্থিত আছো, তোমরা জানো অতটুকু তারা কারা উপস্থিত আছো তারা একটু কমেন্ট করো, এবং তোমাদের ফ্রেন্ড যদি কেউ থাকে কোর্সের মধ্যে তোমরা তাদেরকে মেনশন করে দাও। আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করে দেবো। তো যারা যারা ক্লাসে উপস্থিত আছো তারা তাড়াতাড়ি জানাও, এবং তোমাদের বিগত ক্লাসগুলোতে যেগুলো পড়ানো হয়েছিল সেগুলোতে কোনো সমস্যা থাকলে তা ক্লাসের শুরুতে জানা দাও। তো আমি সেগুলো আগে সলভ করে তারপরে মেন ক্লাসে আজকে প্রবেশ করবো। তোমাদের যদি রিকেপ করে দিই তাহলে হচ্ছে গত ক্লাসে আমরা ভেক্টরের লব্ধির মান নির্ণয় করছিলাম। আমরা মেনলি হচ্ছে ভেক্টরের লব্ধি নির্ণয় করছিলাম। তো ভেক্টরের লব্ধি আসলে কি, দুইটা ভেক্টর এক বা একাধিক ভেক্টরের যোগফল আর কি। তো ভেক্টরের লব্ধি নির্ণয় করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্র দেখছিলাম। আমরা ত্রিভুজ সূত্র দেখেছিলাম, বহুভুজ সূত্র দেখেছিলাম, তারপরে হচ্ছে তোমার সামান্তরিক সূত্র দেখেছিলাম। তো আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা যে ভেক্টরের লব্ধি মানে ক্যালকুলেশন করার জন্য যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের দরকার, সেই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করেছিলাম। তো যেহেতু ভেক্টরের মানার দিক উভয় রয়েছে, তো আমরা এখন আমরা গত ক্লাসে আমরা মানটা বের করেছিলাম, আজকে আমরা দিকটা বের করবো। গত ক্লাসে আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে ভেক্টরের মানটা নির্ণয় করেছিলাম, আজকে আমরা সেম ত্রিভুজ সূত্রের সাহায্যে সেম ইকুয়েশনের মাধ্যমে আমরা ভেক্টরের দিকটা নির্ণয় করবো। তোমরা বেশিরভাগ জায়গায় হচ্ছে সামান্তরিক সূত্রের সাহায্যে হচ্ছে ভেক্টরের লব্ধি নির্ণয় করা দেখছো তোমরা বইয়ে অথবা যে কোনো জায়গায়। তো সামান্তরিক সূত্রের সাহায্যে ত্রিভুজ সূত্রের সাহায্যে জিনিসটা আসলে এক, সেটা আমি দেখাবো যে জিনিসটা দুইটা আসলে সিমিলার। তোমাদের প্রসেসও সিমিলার, সবকিছু সিমিলার। বিগত ক্লাসগুলোতে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি মেন ক্লাসে আজকে প্রবেশ করবো। আহ, তাহলে আমি মেন ক্লাসে প্রবেশ করি। তো মেন ক্লাসে প্রবেশ করার আগে তোমাদের জাস্ট গত ক্লাসে কি কি আলোচনা করা হয়েছিল, তোমাদের ত্রিভুজ সূত্রের সাহায্যে যে ত্রিভুজে একটা একাধিক ভেক্টরের লব্ধি বা দুইটি ভেক্টরের লব্ধি নির্ণয় করা কেমনে করা লাগে সেটা দেখেছিলাম। সেখানে কেমনে নির্ণয় করেছিলাম আমরা, জাস্ট একটু রিক্যাপ করি। Second, ধরো এটা হচ্ছে ভেক্টর। আচ্ছা, ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, সেটা একটা ত্রিভুজের ক্ষেত্রে। তো এরকম যদি দুইটা ভেক্টর যদি একই ক্রমে প্রকাশ করা হয় তাহলে কি তাদের তৃতীয় বাহুটা যেটা ত্রিভুজের, সেটা বিপরীত ক্রমে কি হবে, ত্রিভুজের লব্ধির প্রকাশ করবে, সেটা অলরেডি আলোচনা করা হয়ে গেছে। তো বিপরীত ক্রমে কি করবে, যেহেতু তার একই ক্রমে আছে এদিক থেকে এদিকে, তাহলে বিপরীত ক্রমে ত্রিভুজের লব্ধিটা বিপরীত ক্রমে হচ্ছে লব্ধি প্রকাশ করবে আর কি। তো এই জায়গার মধ্যে ধরো এটা ত্রিভুজ এ বি সি। তো এবিসি ত্রিভুজের মধ্যে ধরো এবি বাহু বরাবর পি ভেক্টরটা ক্রিয়া করছে, এবং এবং বিসি বাহু বরাবর কিউ ভেক্টরটা ক্রিয়া করছে। এখন তাদের লব্ধি লব্ধি আর আর ইকুয়াল কি তোমার পি প্লাস কিউ। তো আরটা কি আসলে এ থেকে সি এর দিকে, এটা হচ্ছে তোমার আর। ক্লিয়ার এতটুকু? এখন তোমরা এই ক্ষেত্রে আমি লব্ধি যে মানটা আর এর যে মানটা সেটা নির্ণয় করেছিলাম কেমনে। তো এই যার মধ্যে
এটা যদি আমি বর্ধিত করি, এতটুকু যদি আমি বর্ধিত করি, আবার এতটুকু যদি বর্ধিত করি, এই যে আমাদের একটা সমকোণ উৎপন্ন করে। তো এটা আমি ধরে নিলাম ডি বিন্দু। তো এটা পি, এটা হচ্ছে কিউ, আচ্ছা ডি বিন্দু। তো ধরলাম দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণটা আসলে কি ছিল? থিটা। থিটা ধরে নিলাম আমরা। আর মধ্যবর্তী কোণ কেমনে নির্ণয় করা হয় সেটা কিন্তু আলোচনা করা হয়েছে। কেমনে নির্ণয় করা হয়? দুইটা ভেক্টরের যে শীর্ষবিন্দু একসাথে করে তাদের মধ্যবর্তী যে কোণটা সেটা নির্ণয় করব, অথবা দুইটা ভেক্টর যে পাদবিন্দু, দুইটা পাদবিন্দু একত্রিত করে ভেক্টরের লব্ধি নির্ণয় করব। তাহলে যে এই যে কোণটা ছিল, এই কোণটা কিন্তু ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু না। কারণ কি, এই কোণটা যে উৎপন্ন করছে এক জায়গায় একটা ভেক্টরের শীর্ষবিন্দু, আরেক জায়গায় কিন্তু আরেকটা ভেক্টরের পাদবিন্দু। তাহলে আমার কিন্তু কোণ নির্ণয় করতে হলে দুইটা শীর্ষবিন্দু একসাথে করতে হবে, নাহলে দুইটা পাদবিন্দু একসাথে করতে হবে। তার মানে আসলে আমরা শীর্ষবিন্দু একসাথে কেমনে করতে পারি? ধরো এই পি ভেক্টরটাকে সামনে নিব আর কি। এটা কিন্তু আলোচনা করা হয়েছে। একটা ভেক্টরকে মান আর দিক পরিবর্তন না করে আমরা যে কোনো জায়গায় আমরা স্থানান্তর করতে পারি। তো সেম ভেক্টর যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে কি হবে? যে আমাদের এটা আসলে এই যে কোণটা উৎপন্ন হবে, সেটা হচ্ছে ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এটা হচ্ছে মধ্যবর্তী কোণ না। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো। এখন আমরা আর এর মান নির্ণয় করব। তাহলে সেম আর এর মানকে আমরা নির্ণয় করতাম আমরা আর ইকুয়াল টু কি, আর স্কয়ার ইকুয়াল টু, জায়গার মধ্যে যদি এই পুরো ত্রিভুজটার কথা চিন্তা করি, ত্রিভুজ এ সি ডি এর মধ্যে, তো আর স্কয়ার ইকুয়াল টু কি তোমার এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, রাইট? তো এডি স্কয়ারকে আমরা কেমনে ভাঙছিলাম? এ বি প্লাস বিডি। তো এ এর মান আসলে কি? পি ভেক্টরের সমান। আর বিডির মান কত? তো এই জায়গার মধ্যে আমরা যদি cos থিটা সূত্র পালাই, তখন কি আসে তোমার বিডি বাই বিসি। তো বিসির মান আসলে কি? কিউ। তাহলে বিডি মান কত আসলে তোমার কিউ cos থিটা। তো এখান থেকে তুমি এই জায়গার মধ্যে এডির মান যদি পি প্লাস কিউ cos থিটা বসাই, এবং তোমার সিডি মান কি আসে তোমার এই জায়গায় সিমিলারলি সাইন থিটা যদি বসাই, তাহলে কি আসে তোমার সিডি বাই কিউ। তাহলে সিডি আসলে কি আসে? কিউ সাইন থিটা। তো এই জায়গার মধ্যে সিডি মান যদি কিউ সাইন থিটা বসাই, তাহলে কি এই জায়গার মধ্যে পি প্লাস কিউ cos থিটা, বিস্তারিত তোমাদের কিউ cos থিটা স্কয়ার প্লাস কিউ সাইন থিটা স্কয়ার। তো বিস্তারিত তোমাদের গত ক্লাসে আলোচনা করেছে, যারা যারা বুঝো না গত ক্লাসে ক্লাসটা করে নিবা। তো এই যে আমাদের যদি আমি সূত্রটা ফালাই, তাহলে কি এসে আমাদের পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস থিটা, পি স্কয়ার প্লাস কি স্কয়ার প্লাস টু পি কিউ কস থিটা। এটা হচ্ছে তোমার ভেক্টরের লব্ধি সূত্র। তো এই যে মধ্যে এক্সেন এটা হচ্ছে যে মেন ত্রিভুজ সূত্র, এবং ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা যে লব্ধি সূত্রটা পেয়েছিলাম, সেটা আসলে কি যার মধ্যে এটা হলো তোমার ত্রিভুজ, এটা ভেক্টরের লব্ধি, আর এটা কি লব্ধির মান। তো মানটা আমরা কি পাই যার মধ্যে, আমি বিস্তারিত গত কথা আলোচনা করছি, আমি শুধুমাত্র মানটা লিখি। তো এখান থেকে মানটা কি আছে তোমার আর ইকুয়াল টু কি, এটা আগে দেখলাম পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, আর স্কয়ারের মান। তাহলে আর কি হবে? এই পাশে কি হবে? রুট হয়ে যাবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ প্লাস টু পি কিউ কস থিটা। তো কার পরিচয় কি? আর হচ্ছে ভেক্টরদের লব্ধির যে মান, সে মানটা পি এর মান কি, পি আর কিউ কি, দুইটা ভেক্টর যাদের লব্ধি নির্ণয় করবো। টু পি কিউ কস থিটা কি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। ক্লিয়ার? তাহলে দুইটা ভেক্টরের মান আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমরা জানি, তাহলে ইজিলি কি করতে পারি? আমরা ভেক্টরের লব্ধিটা নির্ণয় করতে পারি। এখন এতটুকু যদি আমরা জানি, এখন আমরা কি করবো? লব্ধির মান আর দিকটাও নির্ণয় করতে হবে। দিকটা আসলে কি নির্ণয় করবো কেন? আসলে মানে আমরা কোণ নির্ণয় করবো, তো কোন কার সাথে নির্ণয় করবো? এটা হচ্ছে ভেক্টরের লব্ধি, যেটা হচ্ছে আর এসি বাহু বর্গ যেটা ক্রিয়া করতেছে, এটা হচ্ছে ভেক্টরের লব্ধি। এখন আমরা যদি লব্ধির কোণ নির্ণয় করবো কার সাথে, তো দুইটা ভেক্টর আছে পি আর কিউ, তুমি পি এর সাথে নির্ণয় করতে পারো, কিউ এর সাথে নির্ণয় করতে পারো। তো চিত্রের মধ্যে পি এর সাথে সুন্দর করে হেলানো আছে, তার মানে পি এর সাথে লব্ধির কোণটা নির্ণয় করবো। তো এটা আলফা হচ্ছে লব্ধির কোণ, রাইট? তো এই যে আমাদের যদি আলফার লব্ধির কোণ হয়, আমরা যখন মানটা নির্ণয় করছিলাম তখন কি কি পাইছিলাম জায়গার মধ্যে? বিডির মানটা কত, এটা পরে কাজে লাগবে। তো cos θ ইকুয়াল টু কি বিডি বাই কিউ, তাহলে বিডি আসলে কি কিউ cos θ। আর তোমার সিডি মানটা লাগবে, কেন লাগবে এটা পরে দেখতে পারবা। সিডি মানটা কি আসে? সাইন থিটা ইকুয়াল টু কি সিডি বাই কিউ, তাহলে সিডি ইকুয়াল টু কি কিউ সাইন থিটা। ক্লিয়ার এতটুকু? এখন দেখো আমরা কি নির্ণয় করতে চাইবো?
আলফার মানটা নির্ণয় করতে হবে। এখন আলফার মানটা নির্ণয় করার জন্য তো আমরা এত কাহিনী করলাম, একটা সমকোণী ত্রিভুজ যার মধ্যে ড্র করলাম। এখন আলফা মান যদি নির্ণয় করি তাহলে কি আসছে, সমকোণী ত্রিভুজের মধ্যে tan আলফা ইকুয়াল টু কি, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে tan আলফা আসলে কি, বিপরীত বাহু মানে কি সিডি, আর সন্নিহিত বাহু কি তোমার এডি। তো সিডি সিডির মধ্যে থাকলো, আর এডিটাকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, কি এবি আর বিডি। তো এই জায়গার মধ্যে সিডি বরাবর কি আছে তোমার, মাত্র নির্ণয় করলাম সিডি ইকুয়াল টু কি, কিউ সাইন আলফা। আর এবি বরাবর কি আছে, পি আছে। আমি জাস্ট মানটা নির্ণয় করলাম, মানটা নির্ণয় করতেছি, জাস্ট মানটা ব্যবহার করতেছি। আর বিডি বরাবর কি আছে তোমার, কিউ কস থিটা, বা কিউ কস, সরি কি সাইন আলফা না, কিউ সাইন থিটা, সাইন আলফাটা সাইন থিটা হচ্ছে কিউ সাইন থিটা ডিভাইড বাই পি বাই কিউ কস থিটা। এখন আমার কি নির্ণয় করতে হবে, আলফা মান নির্ণয় করতে হবে। তো tan আলফা কি পেলাম, কিউ সাইন থিটা বাই পি বাই কিউ tan আলফা কি পেলাম, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। তাহলে আলফা ইকুয়াল টু কি তোমার tan ইনভার্স কিউ সাইন থিটা ডিভাইডেড বাই কি পি প্লাস কিউ কস থিটা। ক্লিয়ার এতটুকু? এটা হচ্ছে তোমার আলফা মানটা বা তোমার দিকে মানে নির্ণয় করলাম। এটা হচ্ছে ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস, ফার্স্ট পেপার চ্যাপ্টার 2। ক্লিয়ার এতটুকু? এখন ধরো, এখন অন্য কি বলতে পারে, ভাই আমি আলফা এটার সাথে নির্ণয় না করে, আমি পি এর সাথে নির্ণয় না করে আমরা কিউ এর সাথে নির্ণয় করবো, সেটা করতে পারো তুমি। তো সেই ক্ষেত্রে কি হবে, আগে তুমি আলফা মানটা একটু ভালো করে দেখো, কেমনে মনে রাখতে পারো। তো যখন কার সাথে আমি নির্ণয় করছি, পি এর সাথে নির্ণয় করছি না, তো পি এর সাথে যদি নির্ণয় করি, দেখো যার সাথে নির্ণয় করবো সে কিন্তু নিচে থাকবে, আর কিন্তু একা থাকবে, আর বাকি থাকবে কি কিউ। তো কিউ সাইন আলফা বাই কিউ কস থিটা, কিউ সাইন থিটা বা কিউ কস থিটা। নিশ্চয় বুঝতে পারছো? তার মানে যার সাথে কোন নির্ণয় করবো সে নিচে থাকবে। তো এটা সবার সমাদৃত, যে যার সাথে অ্যাঙ্গেল নিবা সে থাকবে নিচে সিঙ্গেল, আর বাকি কিউ সাইন থিটা বাই কিউ কস থিটা। ক্লিয়ার এতটুকু? এখন তুমি যদি ধরো কিউর সাথে নির্ণয় করতে চাও, তাহলে কিউর সাথে ধরো তোমার হচ্ছে পি এর সাথে যেহেতু আলফা নির্ণয় ধরলাম আমি, তাহলে কিউর সাথে আমি বিটা ধরতে পারি। তাহলে বিটা কি আসবে, আগে হচ্ছে তোমার এখন তুমি ভাই আমি চাইবে কি এর সাথে কোন, এটা কার সাথে কোন, এটা হচ্ছে তোমার পি এর সাথে কোন। এখন বলতে পারো ভাই আমি পি এর সাথে কোনটা নির্ণয় করে আমি কিউ এর সাথে নির্ণয় করবো, যেহেতু দুইটা ভেক্টর আছে, আমি পি এর সাথে কোন নির্ণয় করতে পারি, কিউ এর সাথে কোন নির্ণয় করতে পারি, পি এর সাথে এটা। এখন বললা ভাই আমি কিউ এর সাথে নির্ণয় করবো, তাহলে কি এর সাথে কি হবে, তোমার কিউ এর সাথে কোন যেটা সেটা ধরে নিলাম আমি বিটা। তো চেঞ্জ কোন জায়গাতে হবে, tan ইনভার্স থাকবে। তো আমি কি বললাম, যার সাথে অ্যাঙ্গেল নিবা সে নিচে সিঙ্গেল থাকবে, যেহেতু কিউ এর সাথে নিবা তার মানে কি কিউ নিচে সিঙ্গেল থাকবে, প্লাস কি তোমার কিউ যখন পি এর সাথে কোনটা নির্ণয় করছো তখন কি করছো, কিউ সাইন থিটা বাই প্লাই কিউ কস থিটা, বাকি কি ছিল কিউ সাইন থিটা বাই কিউ কস থিটা। যখন পি এর কিউ এর সাথে নির্ণয় করবে তখন কি থাকবো, পি সাইন থিটা বাই পি কস থিটা, আমরা কি পি সাইন থিটা বাই পি কস থিটা। ক্লিয়ার এতটুকু? এটা কি কার সাথে কোন, তোমার কিউ এর সাথে কোন। ক্লিয়ার এতটুকু? ছাড় একবার বলার জন্য। তো এই জায়গার মধ্যে আমরা ভেক্টরের লব্ধি নির্ণয় করবো, যেহেতু ভেক্টরের লব্ধি মানে হচ্ছে ভেক্টরের যোগফল আর কি। তো ভেক্টরের লব্ধি তো আর নর্মাল নিয়মে হবে না, যে স্কেলার রাশি যেগুলো ছিল তার মধ্যে শুধুমাত্র যোগ হতে হবে, এগুলো তো হবে না। তো ভেক্টরের লব্ধি নির্ণয় করার জন্য তোমার এই জায়গার মধ্যে মানও নির্ণয় করতে হবে, দিকও নির্ণয় করতে হবে। তো গত ক্লাসে আমরা ভেক্টরের যে লব্ধি নির্ণয় করার যে সূত্রগুলো ছিল, ত্রিভুজ সূত্র, সামুদ্রিক সূত্র, অনেকগুলো সূত্র ছিল, তো শুধুমাত্র ত্রিভুজ সূত্রের ব্যবহার করার মাধ্যমে ভেক্টরের যে লব্ধি যে মানটা আছে
ওই মানটা নির্ণয় করছি। তো এটা ভেক্টরের লব্ধি মান নির্ণয় করতে হলে আমরা কি কি লাগবে, যাদের মধ্যে যাদের লব্ধি নির্ণয় করবো, যেসব ভেক্টর রাশি লব্ধি নির্ণয় করবো, দুইটা ভেক্টর রাশি হলে দুজনের মান লাগবে, আর দুজনের মধ্যবর্তী কি লাগবে, কোণ লাগবে। তখন আমরা এই সূত্রের মধ্যে আমরা কি করতে পারি, ভেক্টরের মান নির্ণয় করতে পারি। এটা কিন্তু মান। এখন যেহেতু ভেক্টর রাশি শুধুমাত্র মান লিখলে তো আর হবে না, দিক টল লাগবে। এখন দিক মানে আসলে কি, কোণ। এখন দুইটা ভেক্টর রাশি আছিল, দুইটা ভেক্টর রাশি আমরা লব্ধি নির্ণয় করবো। এই যে দুইটা ভেক্টর রাশি ছিল, দুইটা ভেক্টর রাশি আমরা লব্ধি নির্ণয় করছি। এখন লব্ধি যে কোণটা, কোণটা তোমার একটা পি ভেক্টর আর কিউ ভেক্টর ছিল, যাদের লব্ধি হচ্ছে আর। এখন আর এর যে দিক, দিক মানে কি, পি অথবা কিউ এর সাথে কোণ। তো পি এর সাথে কোণ হতে পারে, কিউ এর সাথে কোণ হতে পারে। তাহলে পি এর সাথে কোণটা নির্ণয় করলাম। তো সেম প্রতিটিউরে আমরা ত্রিভুজ সূত্র থেকে কি, যখন আমরা পি এর সাথে কোণটা নির্ণয় করছিলাম, তখন পি এর কোণটা কি পাইছে, tan ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। থিটা মানে কি, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। আর আলফাটা আসলে কি, পি এর সাথে লব্ধির কোণ। বিটাটা কি, কিউ এর সাথে কোণ, কার লব্ধির, তার কি লব্ধির। ক্লিয়ার এতটুকু। বিটা কি পাচ্ছি, tan ইনভার্স পি সাইন থিটা বাই কিউ প্লাস পি কস থিটা। তার মানে দেখো, যার সাথে আমি কোণটা নির্ণয় করতেছি সে নিচে সিঙ্গেল আকারে থাকবে, আর বাকি যে অবশিষ্ট থাকে সে কিউ সাইন থিটা আর কিউ কস থিটা আসবে। তো এই জায়গার মধ্যে আমি কার সাথে কোণ নির্ণয় করতেছি, পি এর সাথে কোণ, কিউ এর সাথে কোণ নির্ণয় করতেছি। তাহলে যার সাথে কোণটা নির্ণয় করবো সে নিচে সিঙ্গেল আকারে থাকবে, আর বাকি কি ছিল, পি সাইন পি বাকি ছিল, তো পি সাইন থিটা বাই পি কস থিটা। ক্লিয়ার এতটুকু। এতটুকু ক্লিয়ার তোমাদের, জানো তো এতটুকু ক্লিয়ার কিনা তোমাদের। এতটুকু ক্লিয়ার হলে আমি নেক্সট টপিক আগাবো। তো ভেক্টরের তোমার মান আর দিক তোমাদের হয়ে গেছে। তো আমরা এখান থেকে কি পেলাম, দুইটা ভেক্টর যদি পি ভেক্টর আর তোমার কিউ ভেক্টর, এটা পি ভেক্টর আর এটাকে কিউ ভেক্টর, আর তাদের মধ্যবর্তী কোণ ধরো থিটা। তো দুইটা ভেক্টর যদি পি আর কিউ হয় আর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে তাদের যে লব্ধি, তো লব্ধি কোণ দিকে ক্রিয়া করবে, লব্ধি অবশ্যই তাদের দুজনের মাঝখান বরাবর ক্রিয়া করবে, এই বরাবর ক্রিয়া করবে, এটা হচ্ছে লব্ধি। এখন লব্ধির মান কত, আর এর মানটা কি ছিল, আর ইকুয়াল টু কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কি, টু পি কিউ কস থিটা। থিটাটা আসলে কি ছিল, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর কি ছিল, তোমার লব্ধির সাথে পি ভেক্টর অথবা কিউ ভেক্টরের যে কোণ ছিল সেটা বা দিক ছিল সেটা নির্ণয় করতে পারি। তো ধরো পি লব্ধির সাথে পি ভেক্টরের কোণ হচ্ছে তোমার আলফা। তো কি পাইছিলাম, আলফা ইকুয়াল টু কি, tan ইনভার্স, যার সাথে কোণ নির্ণয় করবো সে নিচে সিঙ্গেল, আর বাকি তোমার কি, কিউ সাইন থিটা, কিউ সাইন থিটা বাই কি, কিউ কস থিটা। তুমি আলফা 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 কোণ নির্ণয় করছো কি, আর এর সাথে বা লব্ধির সাথে পি এর কোণ। তুমি লব্ধির সাথে কিউ এর কোণ নির্ণয় করতে পারো কেমনে, সেটা হচ্ছে বিটা। সিমিলারলি উল্টো হবে আর কি। তো বিটার মানটা কি হবে তোমার, tan ইনভার্স, কার সাথে কোণ নির্ণয় করতেছো, কিউ এর সাথে, তার মানে কিউ নিচে সিঙ্গেল আকার থাকবে, বাকি কি হবে, পি সাইন থিটা বাই কি, পি কস থিটা। ক্লিয়ার এতটুকু, এতটুকু ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার। তো এটা হচ্ছে তোমাদের সূত্র গেল। এটা হচ্ছে তোমাদের যে সূত্রগুলো দরকার আছে, এই সূত্রগুলো ক্লিয়ার রাখবো। চিত্রটা আমি ভালো করে রাখে দিই। এটা হচ্ছে একটা ভেক্টর পি, একটা ভেক্টর ধরো কিউ, আর তাদের লব্ধি ধরো, এটা হচ্ছে একটা ভেক্টর পি, এটা হচ্ছে একটা ভেক্টর কিউ, আর তাদের লব্ধি কি, আর আর তাদের মধ্যবর্তী কোণ কি, থিটা। আর এই যার মধ্যে এটা হচ্ছে তোমার আলফা, ওটো কি তোমার বিটা। আশা করি তোমাদের ক্লিয়ার এতটুকু। এতটুকু ক্লিয়ার হলে আমি নেক্সট টপিকে আগাই। এটা তোমার ভেক্টরের যুগ গেল, লব্ধি গেল। এখন যেটা সামান্তরিক সূত্রের সাহায্যে ত্রিভুজের লব্ধি নির্ণয় করা আর কি, মানে একটা ভেক্টর লব্ধি নির্ণয় করা আর কি। সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয় করার জন্য। তাহলে সামান্তরিক সূত্র কোনটা, ওটা একটু রিমাইন্ড করে দিই তোমাদেরকে। সামান্তরিক সূত্র আসলে কি ছিল তোমার, একটা সামান্তরিকের বাহু বরাবর, আমি একটা সামান্তরিক আগে আগে
তো সামান্তরিক একটা সামান্তরিক আঁকলাম, সামান্তরিকের নামকরণ করে দিই। এটা এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা হচ্ছে ডি। তো এ বি সি ডি একটা সামান্তরিক। তো সামান্তরিক সূত্রটা আসলে কি ছিল? সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর রাশি প্রকাশ করা হয়, তাহলে ওই সন্নিহিত বাহু বরাবর যে কর্ণটা ছিল সেই কর্ণটা কি করবে, দুইটা বাহু সন্নিহিত বাহুর যে লব্ধিটা নির্ণয় করবে আর কি, মানে লব্ধিটা প্রকাশ করবে। তো ধরো এ বি আর দুইটা সন্নিহিত বাহু কি তোমরা আশা করি জানো। তো ধরো এ বি আর এডি সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর ক্রিয়া করছে। ধরো এ বি আর এডি বাহু বরাবর, এ বি আর এডি দুইটা সন্নিহিত বাহু, এবং দুইটা সন্নিহিত বাহু পরে ধরো ধরো পি ভেক্টর আর কি কিউ ভেক্টর ধরো ক্রিয়া করছে। তো এটা হচ্ছে পি ভেক্টর, এটা ধরো কিউ ভেক্টর ক্রিয়া করছে এ বি আর এডি বরাবর, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর। যদি এরকম হয় তাহলে কি হবে, যে ওই সন্নিহিত বাহু বরাবর যে তোমার কর্ণটা গেছে, বা সন্নিহিত বাহু বরাবর যে ছেদকৃত কর্ণটা আছে, ওই কর্ণটা কি করবে তোমার, এই দুইটা সন্নিহিত বাহু বরাবর যে দুইটা ভেক্টর তোমাদের প্রকাশ করা হয়েছিল, সেই দুইটা ভেক্টরে কি করবে, লব্ধি প্রকাশ করবে। তাহলে তোমার লব্ধিটা আসলে কোনটা প্রকাশ করবে? তার মানে তোমার এই যে তোমার সামান্তরিকের কর্ণ বরাবর যে তোমার কর্ণটা গেছে, সেই কর্ণ বরাবর যে ভেক্টরটা আসেছিল, সেই ভেক্টরটা অ্যাকচুয়ালি কি তোমার লব্ধি প্রকাশ করবে, লব্ধি প্রকাশ করবে। সেই ভেক্টরটা আসলে কি তোমার লব্ধি প্রকাশ করবে। ক্লিয়ার এতটুকু? এখন সিমিলারলি দুইটা ভেক্টর আমি মধ্যবর্তী কোণ যদি নিই আমি, তো এই যার মধ্যে আমি ত্রিভুজ সূত্রের সাহায্যে যদি আমি ধরো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তো ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা সামুদ্রিক ত্রিভুজ সূত্রে যে আমরা নির্ণয় করছিলাম, সেম আমরা সামুদ্রিক সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। তো কেমন নির্ণয় করবো তোমরা এটা ডাব্লিউ, জাস্ট আমি একটু হিন্ট দিয়ে দিই, আমি মোটামুটি সবটা করে দেই। তো এটার মধ্যে আমি যদি এতটুকু বর্ধিত করি, আবার এতটুকু থেকে যদি আমি মিলাই দিই, তাহলে কি আসে, যার মধ্যে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে সিমিলারলি আগের মতো আর কি। তো এ বি সি ডি আমি ধরে নিলাম ই। এখন তুমি চিন্তা করো, এটা আর এটা সামান্তরিকের বিপরীত বাহু কি পরস্পর সমান্তরাল না? সমান আর সমান্তরাল। তার মানে এই যে আর এটা দুইটা কি সেম, তার মানে এটা যদি কিউ হয় তাহলে এটাও কিন্তু কিউ, তাহলে এটা আসলে কি কিউ। কেন তুমি এই জিনিসটা কি, তুমি কি কিউ আসলে কি বলছিলাম ভেক্টরের তোমার তোমার যে বৈশিষ্ট্য কি বলছিলাম, একটা ভেক্টরকে তুমি এই জায়গা থেকে মান আর দিক পরিবর্তন না করে ইজিলি মুভ করাইতে পারো। তো এটাকে যদি মান আর দিক পরিবর্তন না করে এই জায়গাতে মুভ করাইতে পারি, আর এই জায়গাতে সুন্দর করে খাটবে। কেন খাটবে? কারণ দুইটা হচ্ছে তোমার বিপরীত বাহু, যেটা হচ্ছে সমান আর সমান্তরাল, তারপর মানটা সেম থাকবে, দিকটাও সেম থাকবে, কারণ কি সমান আর সমান্তরাল। তারপর এটা যদি কিউ হয় তাহলে এটাও কিউ ভেক্টর। এখন দেখো জিনিসটা আসলে কি, এটা ত্রিভুজ সূত্র হইতেছে না? এই জিনিসটা দেখো তুমি। তো বেসিক্যালি এই জিনিসটা কি একটা ত্রিভুজ সূত্রের মতো না? এই যে পি প্লাস কিউ আর রাইট। তারপর ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমি কিন্তু বর্ধিত করছিলাম, বর্ধিত করার কারণে এই জায়গার মধ্যে দুইটা, এটা যদি থিটা হয় তাহলে কি এটাও থিটা না? রাইট। তো বাকি সব কেস কিন্তু আগের মতো। জিনিসটা বুঝতে পারছো? তাহলে এখান থেকে যখন আর এর মান নির্ণয় করবা অথবা আলফা মান নির্ণয় করবা, আলফা মানে কি তোমার আর এর সাথে পি এর কোণ, রাইট। আর বিটা মান কি আর এর সাথে কিউ এর কোণ, রাইট। তো এটাও বিটা হইতে পারে, এটাও কিন্তু বিটা, কারণ কি এটা আর এর সাথে কিউ এর কোণ। দেখো আর এর মাথা এদিকে, কিউ এর মাথা কি এদিকে, তো দুজনের মাথা একসাথে করছো, এখানে যে কোণ উৎপন্ন হয়েছে ওইটা কিন্তু তোমার বিটা, রাইট। তো আলফা বিটা যা আছে সিমিলারলি আগের মতোই। তো এটা তোমরা পাশে আমাদের নিজে প্র্যাকটিস করবা। এটা হচ্ছে তোমাদের এই ডাব্লিউ সিমিলার আমি করাই দিচ্ছি অলরেডি, হিন্টও দিয়ে দিচ্ছি এনাফ। এখন তোমাদের বাকি কাজ কি, এটা থেকে তোমার লব্ধি মানটা নির্ণয় করা। ক্লিয়ার এতটুকু? যার কাছে আছো এতটুকু কোনো সমস্যা থাকলে একটু জানো তো, আর সমস্যা না থাকলে আমি পরবর্তী স্লাইড আগাবো। আশা করি এত তোমাদের কোনো সমস্যা নাই, তাহলে আমি নেক্সট স্লাইড আগে। এখন প্রশ্ন আসছে তোমার লব্ধি সর্বোচ্চ আর সর্বনিম্ন মান। তো লব্ধি মান নির্ণয় এখন কিন্তু আমরা কোন নিয়ে কোনো আলোচনা করা নাই, শুধুমাত্র লব্ধির সর্বোচ্চ আর সর্বনিম্ন মান নির্ণয় করবো। তো তোমরা এসএসসি লেভেলে যা পড়তা সেটা কিন্তু অ্যাকচুয়ালি লব্ধির সর্বোচ্চ আর সর্বনিম্ন মান লিখতাম, কিন্তু আমি কিন্তু দেখেছিলাম যখন দুইটা আমরা এসএসসি লেভেলে কি পড়তাম, হয় দুইটা বস্তু ভেক্টর রাশিগুলো হয় একই দিকে,
না হয় কি তোমার বিপরীত দিকে, হয় একই দিকে, হয় সরি এটা তো একই দিকে হয়ে গেছে। হয় দুইটা ভেক্টর রাশি একই দিকে, না হয় কি বিপরীত দিকে। নিশ্চয়ই বুঝতে পারছো? কোনো সময় কিন্তু তোমরা এসএসসি লেভেলে এখান থেকে এরকম দুইটা ভেক্টর রাশি যদি এদিকে ক্রিয়া করে অথবা এদিকে ক্রিয়া করে, তখন যে লব্ধিটা সেই লব্ধিটা কিন্তু অ্যাকচুয়ালি নির্ণয় করতে না, তোমরা নির্ণয় করতে কি হয় একই দিকে, না হয় কি বিপরীত দিকে। ক্লিয়ার এতটুকু? তাহলে এটাই অ্যাকচুয়ালি তোমার লব্ধি সর্বোচ্চ আর সর্বনিম্ন মান। কেমনে এটা নির্ণয় করি আগে? তার মানে মান, তারপরে লব্ধি যেহেতু মান নির্ণয় করবো আমরা সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান, তো তার মানে আমরা আগে লব্ধির সূত্রটা লিখে নিই। তার লব্ধির সূত্রটা আসলে কি? আমরা অলরেডি পেয়ে গেছি লব্ধির সূত্র কি ত্রিভুজের, তোমার দুইটা ভেক্টরের আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা বা cos থিটা। তোমাদের ইচ্ছা আর কি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা ধরো তাহলে cos আলফা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা ধরো তাহলে cos থিটা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি গামা ধরো তাহলে cos গামা। এটার কমপ্লিটলি তোমাদের উপর ডিপেন্ডেন্ট আর কি। এখন যদি এরকম হয়ে যায়, আচ্ছা যদি এরকম হয়, এখন তুমি সর্বোচ্চ সর্বনিম্ন মান নাকি নির্ণয় করতে পারো। দেখো তো একটু ভালো করে, দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান কোন সময় হবে বা লব্ধি সর্বোচ্চ কোন সময় হবে? যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে না। তার মানে যদি ধরো এটা কেস ওয়ান কি হতে পারে তোমার, যেটা হচ্ছে সর্বোচ্চ বা হাইয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট কোন সময় হয়? যখন দুইটা বস্তু তুমি একই দিকে বা দুইটা তোমার ভেক্টর রাশি যদি একই দিকে ক্রিয়া করে। ধরো কম এটা হচ্ছে পি ভেক্টর রাশি এইদিকে ক্রিয়া করতেছে, P1 ভেক্টর রাশি P2 ভেক্টর রাশি এদিকে ক্রিয়া করতেছে তোর একটা বস্তুর উপর। যদি একই দিকে ক্রিয়া হয় তখন কি লব্ধিটা তোমার সর্বোচ্চ হবে। এটা তোমার কমন সেন্সে জানতে পারতেছো। এখন যখন কেন সর্বোচ্চ হয় দেখো ভালো করে, এটা ম্যাথমেটিক্যালি আমরা দেখি, যখন একই দিকে ক্রিয়া করে তখন বেসিক্যালি কি হয় তোমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় তোমার থিটা, যেটা হচ্ছে 0 ডিগ্রি হয়। তোমরা ভালো করে জানো এই জায়গার মধ্যে পি তো তোমার কনস্ট্যান্ট, মানে তোমার যে দুটা ভেক্টর মধ্যবর্তী কোণ ভেক্টরের যে লব্ধি নির্ণয় করবা সেই দুটো ভেক্টর তো ক্লিয়ার পি আর কিউ, তো এটা তো চেঞ্জ করার কোনো দরকার নেই। তো 2p কিউ থাকলো, তোমাদের পরিবর্তন কোনটা করতে পারবা cos থিটা। তোমরা হয় ভেক্টর দুটা এভাবে ক্রিয়া করতে পারো, এভাবে ক্রিয়া করতে পারো, অথবা বিপরীত দিকে ক্রিয়া করতে পারো। তার মানে যে ভেক্টর দুটা মধ্যবর্তী কোণটা ওইটা তোমরা চেঞ্জ করতে পারবা। এখন তুমি চিন্তা করো cos থিটা মানটা কার কার মধ্যে সীমাবদ্ধ। cos থিটা সর্বোচ্চ মান কি তোমার মাইনাস, cos থিটা কি -1 থেকে 1 পর্যন্ত। তার মানে cos থিটা কিন্তু -1 থেকে 1 পর্যন্ত হইতে পারে। তার মানে cos থিটার মান সর্বনিম্ন কত -1 হইতে পারে, cos থিটার মান সর্বোচ্চ কত হইতে পারে +1 হইতে পারে। এখন cos থিটার মান -1 কোন সময় হয় আর +1 কোন সময় হয়? তো যখন cos থিটার মান +1 হয় তখন লব্ধি মানটা হবে সর্বোচ্চ। তাই cos থিটার মান +1 কোন সময় হয়? যখন কি থিটা মানে 0 ডিগ্রি না, কারণ কি cos 0 কি 1 না। এসএসসি লেভেল তোমরা পড়ে আসছো। তার এখান থেকে আসতেছে যে তোমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হয় তখন তাদের লব্ধি কি হয় সর্বোচ্চ হয়। তাহলে আর এম এস কি আসে যার মধ্যে পি স্কোয়ার প্লাস কি কিউ স্কোয়ার প্লাস কি হয় 2pq cos 0 ডিগ্রি। তোর আর এম এস কি আসলে যার মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কি 2pq cos 0 মান তো 1। তার মানে কি আসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, মানে কি পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। তার মানে কি আসলে কি আসে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার। তাহলে কি আসে যার মধ্যে রুটের স্কোয়ারে কাটাকাটি করলে আর মেসি করলে কি পি প্লাস কি কিউ। ক্লিয়ার এতটুকু? এটা হচ্ছে তোমার আর ম্যাক্স। ক্লিয়ার এতটুকু? এটা হচ্ছে তোমার লব্ধির সর্বোচ্চ মান। এখন সর্বোচ্চ সর্বনিম্ন মান কি হবে? যখন কি cos থিটা মানটা -1 হয়, কারণ কি cos থিটা সর্বোচ্চ সর্বনিম্ন মান কি -1। তাহলে cos থিটা সর্বনিম্ন মান যদি বসাই জায়গার মধ্যে তাহলে আর হয়তো সর্বনিম্ন মান পাওয়া যাবে। এখন cos থিটার মান কোন সময় -1 হয়? এটা ভালো করে জানো তো, cos 180 ডিগ্রি মান কিন্তু -1 হয় না। cos 180 ডিগ্রি মানে মাইনাসটা, তার মানে 180 ডিগ্রি মানে কি দুইটা ভেক্টর যে ভেক্টরগুলো ক্রিয়া করতেছে তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তার মানে অ্যাকচুয়ালি কি তোমার কেসটা আসলে কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 হয় তার মানে আসলে কি দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করতেছে। সাপোজ এটা হচ্ছে তোমার পি, এটা আমাদের P1 P2 না ধরে পি আর কিউ ধরি। এটা হচ্ছে পি আর কিউ। তো সেম সিমিলারলি এনে পি আর কিউ ধরি। তাহলে তোমার আর কি হবে মিনিমাম কি হবে
পি স্কোয়ার প্লাস কি কিউ স্কোয়ার প্লাস 2pq কস কি হবে 180 ডিগ্রি। কেন আসে 80 ডিগ্রি বুঝতে পারছো? কারণ কি কস থিটার সর্বনিম্ন মান কি -1, যেটা হচ্ছে কসে 180 ডিগ্রি বসালে আসে। অথবা তোমরা ভিজুয়ালি দেখতে পারো যে দুইটা ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধি কি হবে সর্বনিম্ন হয়। তাহলে আর মিনিমাম কি আসে যার মধ্যে সিমিলার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, মানে কি পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার, তার মানে কি আসে যার মধ্যে পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার। এখন তুমি রুট স্কোয়ার কাটাকাটি করলে কি প্লাস মাইনাস আসতে পারে, তার মানে দুজনের পার্থক্য হচ্ছে কিউ। এটা মানে পার্থক্য বোঝাইতেছে আর কি, কারণ পি বড় হইতে পারে কিউ বড় হইতে পারে। যদি কিউ বড় হয় তাহলে কিন্তু তোমার কিউ এর দিকে লোভ দিতে হবে, আর যদি পি বড় হয় তখন পি এর দিকে লোভ দিতে হবে। তাহলে একদিকে পজিটিভ দিলে আরেকটা নেগেটিভ আসবে। তাহলে মেনলি আমি মান যেহেতু হিসাব করতেছি তখন পার্থক্য, এটা মানে হচ্ছে পার্থক্য বোঝাইতেছি। হিসাব বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার কেস ট্রু গেল। এটা হচ্ছে তোমার লব্ধি সর্বোচ্চ মান, আর হচ্ছে তোমার কি সর্বনিম্ন মান। আরেকটা মান হতে পারে কোন সময় তোমরা হচ্ছে লব্ধি যখন তোমার কেস থ্রি কি হতে পারে যখন কি থিটা মান 90 ডিগ্রি হয়। তো থিটা মানটা যে সময় 90 ডিগ্রি হয় তোমরা এটা ত্রিভুজ সূত্র দিয়ে দিলে দেখতে পারো, ধরো এইদিকে পি ক্রিয়া করতেছে এদিকে কিউ ক্রিয়া করতেছে। তো দেখো পি আর কিউ মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। কেমনে কিউ পিটা একটু আগাও তখন কিন্তু মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি। নিশ্চয় বুঝতে পারছো? তখন কি এটা কি এটা তোমার কি লব্ধি। তখন আর ইকুয়াল টু কি আসে তোমার জায়গাতে পিথাগোরাস উপপাদ্য যদি ইউজ করো তাহলে কি আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাহলে আর ইকুয়াল টু কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। হিসাব হচ্ছে বাকি যে আছে 2pq cos আলফা, তো 2pq cos থিটা, তার মানে কি আসে ওটা কেন নাই গা, কারণ কি 2pq cos থিটা মান কত 90 ডিগ্রি আর cos 90 মান কত 0, তার মানে এটা 0 এসে পড়ে। নিশ্চয় বুঝছো? তা cos 90 মান যেহেতু 0, তাই পুরো টার্মটা এই জায়গার মধ্যে 0 আসে। তো থাকে কি শুধুমাত্র আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তো এই তিনটা হচ্ছে তোমার মেনলি এমসিকিউর জন্য আর কি, তোমার এমনি তো এগুলো ম্যাথ আসে না, এটাও আসে না, তো এটা আর কি তোমার জাস্ট এমসিকিউ এতে শর্টকাট আর কি। তো কেস 1 কি হতে পারে যখন হাইয়েস্ট ভ্যালু দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান, যেটা হচ্ছে তোমার পি প্লাস কিউ, দুইটা ভেক্টরের সর্বনিম্ন মান কি পি মাইনাস কিউ, মানে পি আর কিউ মধ্যে পার্থক্য। আর এটা কি হতে পারে কেসি দুইটা ভেক্টরের মধ্যে যদি মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন কি হয় আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, অর্থাৎ দুইটা ভেক্টরের বর্গের স্কয়ারের রুট আর কি, যোগফলের রুট। ক্লিয়ার এতটুকু? যারা যারা ক্লাসে আসার জন্য এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার হইলে আমি পরবর্তী টপিকে আগাবো। তোমাদের লব্ধি পড়ানো হয়েছে, লব্ধি সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, লব্ধি যে সূত্রের মানটা ছিল সেইখান থেকে আমরা প্রতিপাদন করানো হয়েছে। আরেকটা জিনিস তোমাদের কিন্তু দুইটা ব্যস্ততার কারণে তোমার দুইটা সপ্তাহ মিস গেছে। তো এই সপ্তাহে কিন্তু তোমাদের দুইটা ক্লাস হবে, আজকে আর হচ্ছে কি বৃহস্পতিবার। তোমরা হয়তো অলরেডি ইনফর্মড হয়েছো। তো আজকে আর বৃহস্পতিবার দুইটা ক্লাস হবে। আর এই যে তোমরা ব্যাকরণ চারটা পড়তেছো অলরেডি কিন্তু আজকে 4 নাম্বার লেকচার। তো মোটামুটি তোমার আরো এরকম মানে আমরা মোটামুটি অর্ধেক কভার করি নাই, মেন আরো কয়েকটা জিনিস বাকি আছে। মোটামুটি বেসিক আমরা কভার করছি, এখন আমরা আগাবো। তো বেসিকটা কভার করতে হচ্ছে মেনলি সমস্যা হয় সবার, যদি বেসিকটা বুঝতে পারো তখন বাকিগুলা তোমরা জাস্ট ম্যাথ আর হচ্ছে তোমার কনসেপ্ট জানলেই ইজিলি ম্যাথগুলো করতে পারবা, ইজিলি বাকিগুলো তোমরা নিজে আগাতে পারবা। তো মেনলি হচ্ছে তোমার বেসিকের দিকে বেসিকের দিকে ফোকাস করবা। তো এই যে আমাদের একটু টাইমটা গেলেও তোমরা একটু ধৈর্য সহকারে থাকবা। আর পরবর্তীতে নদী নৌকা আছে, অনেকগুলো জিনিস আছে, তোমার আপেক্ষিক বেগ আছে, অনেকগুলো টপিক আছে, ওইগুলো টপিক আস্তে আস্তে কভার করা হবে। তোমরা যারা যারা আছে এতটুকু জানো তো কোনো সমস্যা থাকি না? ক্লিয়ার? ঠিক আছে, যদি ক্লিয়ার হয় তাহলে আমি নেক্সট স্লাইডে আগাই। আচ্ছা, লব্ধির উপাংশ বিভাজন, এটা করে আমরা কি বলছিলাম দুইটা ভেক্টর ছিল, দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করছিলাম। মানে কি ধরো এইদিকে একটা ভেক্টর ছিল, এদিকে একটা ভেক্টর ছিল, তো দুইটা ভেক্টর আমরা কি করছিলাম লব্ধি নির্ণয় করছিলাম। তার মানে কি দুইটা ভেক্টর কিন্তু পরে কাটাকাটি গেছিল গা, দুইটা ভেক্টর একটা লব্ধি আমরা নির্ণয় করছিলাম। নিশ্চয় বুঝতে পারছো? ধরো এদিকে বল প্রয়োগ করছো 5 নিউটন, এদিকে 3 নিউটন, তখন কিন্তু বস্তুটা তার মাঝ বরাবর যাবে, তখন কিন্তু 5 নিউটনের কাজ করবে না, 3 নিউটনের কাজ করবে না, দুটার মিলিতভাবে একটা কাজ করবে, যেটা হচ্ছে তোমার কি
লব্ধি আর কি। তো এতক্ষণ কি করছিলাম, দুইটা আলাদা আলাদা বল ছিল, দুইটা আলাদা আলাদা বল কি করছিলাম, লব্ধিতে প্রকাশ করছিলাম। এখন এটার সেম উল্টা আর কি। এতক্ষণ আমরা কি করছিলাম, একাধিক বলকে একটা বলে পরিণত করছিলাম। এখন লব্ধি যে উপাংশ বিভাজন, এটা আসলে কি, একটা বলকে আমরা একাধিক বলে রূপান্তর করব। যখন আমরা একাধিক বলকে একটা বলে রূপান্তর করছিলাম তখন কিন্তু লব্ধি একটাই হয়েছিল। কিন্তু এখন যখন আমরা একটা বলকে যখন একাধিক বলে রূপান্তর করব বা একাধিক তোমার ভেক্টরে রূপান্তর করব, তখন কিন্তু একাধিক হতে পারে। কেন হতে পারে, তুমি সিম্পলি চিন্তা করো, তুমি যদি 5 আর 3 যোগ করো কি হবে, তোমার 8 হবে। তখন দেখো একাধিক যদি আমি যোগ করি তখন একটাই আনসার পাচ্ছি, যেটা হচ্ছে লব্ধি। কিন্তু তুমি যদি র্যান্ডমলি এটে ভাগ করো তখন কি লিখতে পারো, 5+3 লিখতে পারো, অথবা কি লিখতে পারো তোমার 7+1 লিখতে পারো, অথবা কি লিখতে পারো 6+2 লিখতে পারো, অথবা কি লিখতে পারো 4+4 লিখতে পারো। তার মানে দেখো যখন আমরা একাধিক আরো অনেকভাবে লিখতে পারো আর কি। তার মানে আমরা যখন একাধিক তোমার লব্ধি ছিল, একাধিক ভেক্টর ছিল, তখন আমরা একটা লব্ধিতে প্রকাশ করতে পারছিলাম। কিন্তু যখন আমরা একটা লব্ধি থাকবে তখন কিন্তু আমরা একাধিক ভেক্টরের প্রকাশ, একাধিক অনেক ধরনের ভেক্টর প্রকাশ করতে পারি। ক্লিয়ার, নিশ্চয়ই বুঝতে পারছো? তার মানে যখন আমরা একাধিক ভেক্টর ছিল তখন একটা লব্ধি পাইছিলাম, কিন্তু একটা লব্ধির জন্য ভাগ করবো তখন একাধিক তোমার ভেক্টরকে তোমার প্রকাশ করতে পারি, ভেক্টর আকারে প্রকাশ করতে পারি। ক্লিয়ার এতটুকু? এতটুকু ক্লিয়ার কিনা জানো তো? নিশ্চয়ই বুঝতে পারছো? তো সিমিলারলি এই জিনিসটা সেম, যে তোমার লব্ধির উপাংশ বিভাজন। তো লব্ধির উপাংশ বিভাজন আসলে কি তোমার, এই জিনিস আসলে কি তোমার, এই জিনিসটা তোমার লব্ধিকে লব্ধিকে কি করো তুমি, একাধিক লব্ধিকে কি করবো, একাধিক ভেক্টর ভাগ করবো। এই যে একাধিক ভেক্টর না, এই যে পাইলাম না একাধিক ভেক্টর, এই একাধিক ভেক্টরটা আসলে মেনলি কি, উপাংশ। মানে কি একাধিক অংশে আমি ভাগ করবো। তো এই যে একাধিক অংশে ভাগ করলাম, এটা কিন্তু উপাংশ। আর আমরা দেখছি কি, একাধিক অংশ যখন ভাগ করবো তখন নির্দিষ্ট কোনো একাধিক অংশ না, অনেকগুলো একাধিক অংশ আমরা পাইতে পারি। সে হচ্ছে তুমি যদি ভিজুয়ালাইজেশন করো, দেখো ধরো ধরো এটা আর ভেক্টর, যেটা হচ্ছে তোমার লব্ধি ভেক্টর। তো আমি একাধিক ভাবে ভাগ করে কেমন করতে পারি, তো এটারে কর্ণ ধরে আমি যতগুলো সামান্তরিক আঁকতে পারি, সকল সামান্তরিকের যে তোমার ছিল শোণিত বাহু ছিল, সেই শোণিত বাহু কিন্তু ভেক্টর না তোমার। চিন্তা করো, এটা যদি আমি ওকে যদি আমি এটার মধ্যে এটা যদি পি আর কিউ হিসাব করি, এটা পি আর এটা কিউ, তাহলে দেখো কিন্তু আর কে আমি পি আর কিউ আকারে প্রকাশ করতে পারছি। নিশ্চয় বলছো আর কে ভাঙলে কি করতে পারি, পি আর কিউ আকারে প্রকাশ করতে পারি। অথবা কেমন নির্ণয় করতে পারি, চিন্তা করো, আমি যদি এভাবে নির্ণয় করি, এই সামান্তরিক কথা চিন্তা করো, আমি যদি অন্য কালিতে এটা ধরো পি, এটা ধরো কিউ, তো ধরো আমি কিন্তু আরেকটা পি আর কিউ পাইছি। আমরা আরো কি কি পাইতে পারি, ধরো এরকম নিশ্চয় বুঝতে পারছো? আমরা কিন্তু একাধিক সামান্তরিক অনেক ধরনের সামান্তরিক কিন্তু আমরা আঁকতে পারতেছি। তো একাধিক সামান্তরিকের জন্য কি আমরা একাধিক পি আর কিউ পাইতেছি। তার মানে এখন লব্ধির জন্য আমরা উপাংশের জন্য আমরা একটা লব্ধির জন্য একটা উপাংশ ভাগ করবো, একাধিক উপাংশ যখন ভাগ করবো তখন অনেক ধরনের উপাংশ পাইতে পারি। এখন আমরা নির্দিষ্টভাবে কেমনে জিনিসটা বুঝতে পারবো, যখন আমরা নির্দিষ্ট যদি করে দিই যে আমরা আলফা কোণে আমি একটা উপাংশ চাই, অথবা যে আমাদের আমরা বিটা কোণে একটা উপাংশ চাই। এটা ভালো করে চিন্তা করো, একটা লব্ধির জন্য আমরা ভাগ করবো তখন একাধিক উপাংশে ভাগ করতে পারি। এটা অলরেডি তোমাদের বোঝানো শেষ, কেমনে ভাগ করতে পারি, যেমন আমি তোমার এই যে সংখ্যা দ্বারা প্রকাশ করলাম, অথবা তোমার ভিজুয়ালাইজেশন ভাবে প্রকাশ করতে পারলাম। তো আমরা একটা লব্ধির একাধিক উপাংশে ভাগ করতে পারি। এখন আমরা একাধিক উপাংশে অনেক রকমের উপাংশ ভাগ করতে পারি, এইভাবে তোমার এই যেমন অনেক অনেক ধরনের উপাংশ ভাগ করতে পারি। এখন নির্দিষ্ট করে কেমনে ভাগ করতে পারি, তো নির্দিষ্ট করে এখানে ভাগ করবো, এই লব্ধির সাথে আমরা যদি কোনটা ফিক্স করে দিই, তো লব্ধির সাথে যদি আমরা আলফা কোণটা ফিক্স করে দিই, তাহলে আলফা কোণের বরাবর যে উপাংশটা আছে ওই উপাংশটা আমরা কি করবো, কাউন্ট করবো। তো আলফা কোণ যদি আমি 30 ডিগ্রি করে ফিক্স করে দিই, ধরো এই যার মধ্যে এটা হচ্ছে লব্ধি, আমি বলে দিলাম লব্ধির সাথে 30 ডিগ্রি কোণে যে তোমার উপাংশগুলো আছে সেই উপাংশ শুধুমাত্র কাউন্ট করবা। তার মানে ওর সাথে যদি 30 ডিগ্রি কোণে ধরো এই যে এই উপাংশ আছে, তখন আমি শুধুমাত্র এই উপাংশ কি করবো কাউন্ট করবো। তখন আরো যে অনেকগুলো উপাংশ ছিল সেই উপাংশগুলো কিন্তু বাদ পড়ে আছে। হিসাব হচ্ছে ধরো এই উপাংশটা এর সাথে কি ধরো 60 ডিগ্রি কোণে আছে, তো এ কিন্তু বাদ পড়ে গেছে।
ক্লিয়ার এতটুকু? তাহলে যে উপাংশগুলো আমি যদি কোণ ফিক্স করে দিই, যে লব্ধির সাথে এত ডিগ্রি কোণে যে উপাংশ আছে সেই উপাংশ আমরা নির্ণয় করতে পারি। যদি শুধুমাত্র উপাংশ বলে তখন কিন্তু আমরা অনেক অনেক উপাংশে ভাগ করতে পারি। নিশ্চয় বুঝতে পারছো যে ওই কোণটা আছে, ওই কোণটা ধরে আমরা যতগুলো সামান্তরিক রাখতে পারি সকল সামান্তরিকে কিন্তু আমরা এক ধরনের আমরা লব্ধি পাইতে আমরা ভেক্টর পাবো। ক্লিয়ার এতটুকু? তো যখন আমরা উপাংশে বিভাজন করব তখন কি করবো, আমরা লব্ধি মানে লব্ধি আকারে তোমরা যে কোণ ফিক্স করে দিব, তো কোণ থেকে আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। যে বলে দেবো লব্ধির সাথে এত ডিগ্রি কোণে যে উপাংশ আছে সেই উপাংশটা আমরা নির্ণয় করতে হবে। ক্লিয়ার এতটুকু? তো এতটুকু ক্লিয়ার হবে। নেক্সট স্লাইড আগে। এখন আমরা শুধুমাত্র এই যে কোন কোন ফিক্স করে দিলাম আমরা, তো কোন ফিক্স করে দিলে তো কাজ শেষ না। আমার কি করতে হবে, এখন ফিক্স করে দেওয়া থেকে আমি যে লব্ধি লাইন আছে ম্যাথমেটিক্যালি আমরা সেটা বের করতে হবে। যেমন আমরা তখন কি ত্রিভুজ সূত্র পড়ছিলাম যে ত্রিভুজের শূন্যতে বাহু, ত্রিভুজের একই ক্রমে যদি ত্রিভুজ দুইটা বাহু বরাবর যদি আমি একই ক্রমে দুইটা তোমার ভেক্টর প্রকাশ করি তাহলে কি তৃতীয় বাহুটা কি করবে, বিপরীত ক্রমে লব্ধি প্রকাশ করবে। তো এটা তো তোমার থিওরিটিক্যালি আমি বললাম, তো ম্যাথমেটিক্যালি কিন্তু আমরা এক্সপ্রেশন বের করছিলাম আর ইকুয়াল টু পি স্কয়ার রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p q cos থিটা। তো আমরা সিমিলারলি কি করবো, এই উপাংশ যে বিভাজন থিটা কোণে যে উপাংশ বিভাজন করলে উপাংশগুলোর মান কি কি আসতে পারে, দিক কি কি আসতে পারে, দিক তো তোমরা জানো 30 ডিগ্রি, মানে তোমার কোণ যদি ফিক্স করা থাকে এত ডিগ্রি কোণের মধ্যে যে উপাংশগুলো আসতে পারে সেই উপাংশগুলো আমরা কি করবো, নির্ণয় করবো ম্যাথমেটিক্যালি। তো ম্যাথমেটিক্যালি নির্ণয় করার জন্য যে জিনিসটা তোমাদের প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে তোমার ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র বেসিক্যালি আসলে কি, ধরো একটা ত্রিভুজ, ত্রিভুজ সূত্র বেসিক্যালি কি বললে তোমার, আচ্ছা ত্রিভুজ সূত্র আমি হেডলাইন দিই। তো ত্রিভুজ সূত্র বেসিক্যালি কি বলে, ধরো একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের ধরো এ বাহু, এটা বি বাহু, আর এটা সি বাহু। এ বি আর সি বাহু মানে এ বাহুর দৈর্ঘ্য এ বাহুর দৈর্ঘ্য বি, আর এ বাহুর দৈর্ঘ্য কি সি। এ বাহু বরাবর যে বিপরীত কোণটা সেটা ধরো আলফা, আর বি বাহুর যে বিপরীত কোণটা সেটা হচ্ছে ধরো বিটা, আর সি বাহুর যে বিপরীত কোণটা সেটা ধরো গামা। ক্লিয়ার? এখন ত্রিভুজের এটা হচ্ছে তুমি ত্রিভুজ সূত্র, সরি ত্রিভুজ সূত্র না, সরি ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজ সূত্র তার এটা, সরি ত্রিভুজের সাইন সূত্র। এটা তো যখন তোমরা ত্রিকোণের চাপের পর বা ত্রিকোণমিতির চাপের পড়বা সেখানে তোমরা জানতে পারবা। এখন একটু জানে রাখো ত্রিভুজের সাইন সূত্র কি আসলে কি বলে। তো ত্রিভুজের সাইন সূত্র এটা বলে তোমার একটা বাহু আর বাহুর যে বিপরীত কোণের যে সাইন অনুপাত আছে সেই অনুপাতটা সবসময় কি করবে, ধ্রুবক থাকবে। তার মানে এই যে একটা বাহু এ আর এর যে বিপরীত কোণ সেটা কি আলফা, তার যে সাইন আছে তোমার সেটা সাইন, যে একটা বাহু আর বাহুর বিপরীত কোণে যে সাইন আছে সেই অনুপাতটা অলওয়েজ কি করবে, ত্রিভুজের ক্ষেত্রে ধ্রুবক থাকবে। এটা অ্যাকচুয়ালি কি তোমার ত্রিভুজের সাইন সূত্র। নিশ্চয় বুঝছো? তাহলে এ বাই সাইন আলফা হইতে পারে। তো কি বি বাহুর ক্ষেত্রে কি হতে পারে, বি বাই বি এর বিপরীত বাহু, বি এর বিপরীত কোণ, বি বাহুর বিপরীত কোণ কি বিটা, তাহলে বি বাই সাইন বিটা। আর সি ধরতে পারি আমরা, তো সি এর বিপরীত কোণ কোনটা, গামা, তারপর সাইন গামা। নিশ্চয় বুঝতে পারছো? তাহলে ত্রিভুজ সূত্র কি বলে, এটা সবসময় কি করবে, সেম থাকবে। তাহলে এ বাই সাইন আলফা ইকুয়াল টু কি, বি বাই সাইন ইকুয়াল টু কি, সি বাই সাইন গামা। নিশ্চয় বুঝতে পারছো? যেহেতু তিনজন জন্য তোমার ধ্রুবক বা নির্দিষ্ট, তোমার ত্রিজোড়ের মান কি সিমেট্রি, এটা হচ্ছে তোমার ত্রিভুজ সাইন সূত্র। ক্লিয়ার এতটুকু? এটা তোমার ত্রিকোণমিতি চ্যাপ্টারে বিস্তারিত জানতে পারবা। এখন শুধু কথা জানো ত্রিভুজ সাইন সূত্র আসলে কি বলে। একটা ত্রিভুজের তিনটা বাহু যদি আমি প্রকাশ করি এ বি আর সি, আর এর বিপরীত কোণ যেটা সেটা হচ্ছে গামা, বি বাহুর বিপরীত কোণ হচ্ছে তোমার বিটা, সি বাহুর বিপরীত কোণ কোনটা, গামা। এ বাহু সি বিপরীত কোণ হচ্ছে আলফা, আর সি বাহুর বিপরীত কোণ হচ্ছে তোমার কি, গামা। যদি আমরা এভাবে প্রকাশ করি তাহলে প্রত্যেকটা বাহু আর বিপরীত বাহু যে সাইনে আছে, সাইনের অনুপাত আছে, সেই অনুপাতটা কি হবে তোমার, বিপরীত কোণটা এ বাহু এবং বিপরীত কোণে যে সাইনের অনুপাত আছে সেই অনুপাতটা সবসময় ধ্রুবক থাকবে। তাহলে এ বাহু বাই সাইন আলফা, এ বাই সাইন আলফা ইকুয়াল টু কি, বি বাই সাইন বিটা ইকুয়াল টু কি, সি বাই সাইন আলফা। এই জিনিসটা ইউজ করে আমরা উপাংশটা বিভাজন করব। কেমনে বিভাজন করব একটু ভালো করে দেখি। ধরো সেম আগের মতো আমি ত্রিভুজের, যেহেতু ত্রিভুজ থেকে অথবা সামুদ্রিক থেকে নির্ণয় করতে পারো তুমি, যার মধ্যে ধরো সামুদ্রিক থেকে নির্ণয় করি যে সব ক্ষেত্রে সামুদ্রিক ইউজ করা হয়। আর ধরো এটা সামুদ্রিক, এটা অ্যাকচুয়ালি এটা সামুদ্রিক। তো সামান্তরিকের ই বাহু বরাবর ধরো আমি পি ভেক্টর, আর ই বাহু বরাবর ধরো আমি কি ভেক্টর স্থাপন করলাম। এটা হচ্ছে তোমার ই বাহু বরাবর পি ভেক্টর, ই বাহু বরাবর কি ভেক্টর স্থাপন করলাম।
তাহলে লব্ধি কি, এই শনিদ্রা বাহু ধরে মধ্যবর্তী যে তোমার কোণ আসলো ওই কোণটা তোমার লব্ধি নির্ণয় করবে। তাহলে লব্ধিটা মেনে কোনটা আসে তোমার, এটা হচ্ছে তোমার কি লব্ধি, যেটা হচ্ছে তোমার আর রাইট। এখন আমি লব্ধিটার ভাঙ্গা পি আর কিউ কে ভাগ করবো। আমার কাছে কি কি দেওয়া আছে, আমি কি বলছিলাম যখন আমরা উপাংশ বিভাজন করব তখন এই যে লব্ধি আছে লব্ধির সাথে আমি লব্ধির সাথে যে কোণ আমি উপাংশটা বের করবো সে কোণ আমার দেওয়া থাকতে হবে। তো ধরে নিলাম লব্ধির সাথে আমার আলফা কোণ আর বিটা কোণের দুটো অংশ, এই দুটো অংশ আমার দেওয়া থাকতে হবে, রাইট। এখন এটা যদি আলফা হয়, আমরা একটু আগে দেখছিলাম এটা কি তোমার দুইটা বাহু সমান্তরাল না, আর এটা তো সজাগ না, তাহলে এটা কি তোমার একান্তর কোণ না, এটা যদি বিটা হয় তাহলে কি এটা বিটা হয় না। আর এই ত্রিভুজের কথা চিন্তা করো, ধরো এটা এ বি সি, তো এবিসি ত্রিভুজের কথা চিন্তা করো, তিনটা কোণের মান কিন্তু 180°। তার মানে এ কোণ বি কোণ মানে ই কোণ আর ই কোণ মিলে কি 180°। তাহলে আমি এই কোণটা নির্ণয় করবো কেমনে, এটার মান ধরো থিটা, এটার মান থিটা অথবা যে কোনো একটা মান ধরতে পারো। তো এটার মান কেমন নির্ণয় করবো, তিনটা মান যদি 180°, তাহলে 180° থেকে এটা যোগফল দিতে বাদ দিয়ে তাহলে কিন্তু কোন মান আসে পড়তেছে, তাহলে 180° থেকে আলফা প্লাস কি বিটা, রাইট। তো এটা মান কি 180° মাইনাস আলফা মাইনাস বিটা। এখন আমি ত্রিভুজের সাইন সূত্র ইউজ করবো। তো সাইন সূত্র আসলে কি বলে, আমি কিন্তু ত্রিভুজের তিনটা বাহু, আচ্ছা আচ্ছা কি বলছিলাম আমি, এটা যদি কিউ হয় এটাও কিন্তু কিউ। এখন আমি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এবিসি তে যদি আমি সাইন সূত্র ইউজ করি, সাইন সূত্র আসলে কি বলতো, একটা বাহু বা তার বিপরীত যে কোণ আছে কোণের সাইন অনুপাত নিশ্চয় বুঝছো। তাহলে একটা বাহু আমি পিক করি, পি বাহু, পি এর বিপরীত কোণ কোনটা বিটা, তাহলে আসলে কি পি বাই সাইন বিটা ইকুয়ালস টু কি তোমার, পরে কোনটা কোনটা কি পিক করবা, তোর কিউ কিউ এ পিক করো, তাহলে কিউ বাই কি আসে তোমার, কিউ এর বিপরীত কোণ কোনটা আলফা, তাহলে সাইন আলফা ইকুয়ালস টু কোনটা আরেকটা বাহু কোনটা আছে আর বাকি আছে, আর যেহেতু বাকি আছে তাহলে আর বাই কি হবে সাইন, আর এর বিপরীত কোনটা কোনটা আবার আর এর বিপরীত কোণ কোনটা 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। ক্লিয়ার এতটুকু। তাহলে এখান থেকে কি আসে তোমার, আমার মেন টার্গেট কি পি আর কিউ এর মান নির্ণয় করা না, তাহলে পি বাই সাইন বিটা ইকুয়ালস টু কি কিউ বাই সাইন আলফা ইকুয়ালস টু কি আর বাই সাইন 180 মাইনাস থিটা ইকুয়ালস টু কি সাইন থিটা না, কারণ কি সাইন 180° মাইনাস থিটা মানে কি এই দ্বিতীয় চতুর্ভাগ না, আর দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন পজিটিভ না, এনে কিন্তু সবগুলো পজিটিভ, এনে সাইন পজিটিভ, এনে কি তোমার টেন পজিটিভ, টেন আর কট পজিটিভ, এনে কি তোমার কজ আর সেক পজিটিভ, বুঝতে পারছো। তার মানে কি 180 মানে থিটা মানে কি দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, তার মানে কি আসে সাইন আলফা প্লাস বিটা। ক্লিয়ার একবারে। তো এখান থেকে যদি আমি এইটার এটা এটা এই দুইটা সম্পর্ক নেই, পি বাই সাইন বিটা আর বাই সাইন আলফা বিটা, তাহলে পি এর মান কি আসে তোমার আর বাই সাইন, সাইন বিটা যদি পাশে গুণ করা যায় তাহলে কি আর সাইন বিটা বাই সাইন আলফা বাই বিটা, আলফা প্লাস বিটা। সিমিলার যদি আমি কিউ এর মান নির্ণয় করতে চাই এই দুটো সম্পর্কে বাদ হবে, তাহলে কিউ কষ্ট কি আসে তোমার আর সাইন আলফা ডিভাইডেড বাই কি সাইন আলফা প্লাস বিটা। ক্লিয়ার এতটুকু তোমাদের। এতটুকু ক্লিয়ার কিনা জানো তো, যা যা ক্লাসে আসা জানো তো এতটুকু ক্লিয়ার কিনা। তো যে পি আর কিউ আমরা পেয়ে গেলাম, পি আর কিউ কি উপাংশ, তো এটা লব্ধি ছিল আর এর মান দেওয়া ছিল, আর আমি কি বলছিলাম লব্ধির সাথে যে কোণগুলো আছে আমরা যে উপাংশগুলো নির্ণয় করবো সেই কোণগুলো দেওয়া থাকতে হবে, তার মানে কি আলফার বিটা মান দেওয়া দরকার থাকবে, দেওয়া দরকার। তো আলফার মান দেওয়া আছে আর বিটা মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে, বাট যেটা লব্ধি আর কি, তো এটা দেওয়া থাকলে আমরা ইজিলি কি করতে পারি আরে পি এর মান নির্ণয় করতে পারি, অথবা কি করতে পারি কিউ এর মান নির্ণয় করতে পারি। এতটুকু ক্লিয়ার। বুঝছো এটা কি আমরা আসলে পি ইকুয়াল টু কি আর সাইন বিটা, তার মানে পি ইকুয়াল টু কি আর যেটা লব্ধি সাইন বিটাটা আসলে কি আর এটা যে উপাংশ আছে ওই উপাংশের সাথে কোণ বাই সাইন, যে দুইটা মধ্যবর্তী কোণ আছে দুইটা মধ্যবর্তী কোণের যোগফল।
নিশ্চয় বুঝছো, মানে মধ্যবর্তী কোণ আর কি। যদি মধ্যবর্তী কোণ ভেক্টর দুইটা মধ্যবর্তী কোণ বা উপাংশ দুইটা মধ্যবর্তী কোণ যদি থিটা ধরো, তাহলে কি আসে জায়গার মধ্যে? তো আলফা প্লাস বিটা আসলে ইকুয়াল কি তোমার আলফা প্লাস বিটা ইকুয়াল কি থিটা। থিটা আসলে কি, যে দুটো উপাংশ নির্ণয় করছো উপাংশগুলো তো অবশ্যই ভেক্টর, তো ওই উপাংশগুলোর মধ্যবর্তী কোণ। ক্লিয়ার এতটুকু? এতটুকু ক্লিয়ার কেন জানো তো, যারা যারা ক্লাসে বুঝতে চাচ্ছ? এতটুকু কোনো ঝামেলা আছে কিনা জানো তো? আশা করি এতটুকু কোনো ঝামেলা নাই, তাহলে আমি পরবর্তী স্লাইডে আগাই। তো আজকে লাস্ট টপিক যেটা হচ্ছে তোমার লব্ধির লম্বাংশ বিভাজন। এতক্ষণ কি বলছিলাম? লব্ধির উপাংশ বিভাজন। আর এখন কি বলবো? লব্ধির লম্বাংশ বিভাজন। দুটো অ্যাকচুয়ালি পার্থক্য কি, দুটো আমাদের সিমিলারিটি কি। তো উপাংশের একটা অংশ কি তোমার লম্বাংশ। তুমি কিন্তু দেখছিলে একটা উপাংশ মানে কি ছিল, একটা লব্ধিকে অনেক ভাবে ভাগ করতে পারো। ধরো আগে কি ছিল, দুইটা ভেক্টর ছিল, দুইটা ভেক্টরকে কি করছো তুমি যোগ করছো, রাইট? দুইটা ভেক্টর ছিল, এদিকে কি ছিল, দুইটা ভেক্টরকে কি করছো সিম্পলি যোগ করছো। এটা কি ছিল, তুমি লব্ধি নির্ণয়। আর উপাংশ ভাগ কি ছিল, একটা ভেক্টর ছিল, এই ভেক্টরকে দুইটা ভেক্টরে ভাগ করছো আর কি। একটা ভেক্টর ছিল, সেই ভেক্টরকে দুইটা ভেক্টরে ভাগ করছো। এখন তোমার দুইটা ভেক্টর যে ভাগ করছো, দুইটা ভেক্টরকে কি বলা হয় উপাংশ। তো দুইটা ভেক্টরকে বিভিন্ন ভাবে ভাগ করতে পারো তুমি, তাহলে উপাংশগুলো অনেক রকম হতে পারে। লম্বাংশ জিনিস আসলে কি, লম্বাংশ এক ধরনের উপাংশই, কিন্তু যে উপাংশ দুইটাতে ভাগ করবা সেই দুটো উপাংশ একে অপরকে লম্ব থাকতে হবে। তার মানে কি, দুইটা উপাংশ যে দুটো উপাংশ ভাগ করবা তোমরা, সেই দুটো উপাংশ একে অপরের সাথে কি থাকতে হবে, লম্বে থাকতে হবে বা 90 ডিগ্রিতে থাকতে হবে। ক্লিয়ার এতটুকু? মানে কি তোমার, ধরো ধরো এটা হচ্ছে ভেক্টর, এটা ভেক্টর যার মান হচ্ছে আর। ওরা তুমি উপাংশে ভাগ করবা, উপাংশ তো তোমার এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, অথবা এদিকে হইতে পারে, তোমার এদিকে হইতে পারে, অথবা এদিকে হইতে পারে, তোমার এদিকে হইতে পারে, বিভিন্ন দিকে উপাংশ হইতে পারে। এখন লম্বাংশ আসলে জিনিসটা কি তোমার, লম্বাংশটা হচ্ছে তোমার যে দুটো উপাংশে ভাগ করবা, ধরো এই উপাংশের এই উপাংশে ভাগ করবা, ধরো তুমি এই উপাংশে আর এই উপাংশে ভাগ করবা। মোট কথা তুমি যে দুটো উপাংশে ভাগ করবা তারা কি করতে হবে, তোমার এক অপরের লম্ব হইতে পারে, মানে 90 ডিগ্রি হইতে পারে। তার মানে যে দুটো উপাংশে ভাগ করবা, ধরো তুমি পি আর কি কিউ উপাংশে ভাগ করছো, তার মানে পি আর কিউ এর যে মধ্যবর্তী কোণ সেটা কি হতে হবে, তোমার 90 ডিগ্রি হতে হবে। যখন পি আর কিউ যে দুটো উপাংশে ভাগ করছো সেই দুটো উপাংশ যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তখন কি হবে, তোমার সেই উপাংশটাকে কি বলা হয়, লম্বাংশ। তার মানে অ্যাকচুয়ালি কি, তোমার পি এর সাথে কোন আগে সিমিলারলি আগের মতো চিন্তা করো, উপাংশের যেটা অংশ তোমার যেহেতু লম্বাংশ, মানে লম্বাংশ মিললে কি একটা উপাংশ না, তারপরে উপাংশের যে সূত্রটা ছিল সেই সূত্র থেকে কি করতে পারি, আমরা লম্বাংশটা বের করতে পারি। এখন দেখো কেমনে বের করি। তো ধরো উপাংশের ক্ষেত্রে কি ছিল, একটা আলফা কোণ ছিল আর একটা কি ছিল, বিটা ছিল। এখন শর্ত আসলে কি, আলফার বিটার মান কিন্তু যোগফল কিন্তু অনেক রকম হইতে পারতো, কিন্তু এই যে আমাদের লম্বাংশের মধ্যে কি আলফার বিটার যে মানটা, লম্বাংশের মধ্যে কি আলফার বিটার মানটা কি হতে হবে, অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে। যখন আলফার বিটার মানে 90 ডিগ্রি, মানে কি তোমার যে দুটো উপাংশ ভাগ করছে সেই দুটোর মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি। যখন আলফার বিটার মান 90 ডিগ্রি, তখন দুটো উপাংশকে কি বলা হয়, তোমার লম্বাংশ। ঠিক আছে, তাহলে উপাংশের সূত্র কি বলছিলাম আমরা, পি ইকুয়াল টু কি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কি এক্সএন। এটা পরবর্তী সূত্র কি, তো লম্বাংশের ক্ষেত্রে সূত্রটা কি তোমার, লম্বাংশের ক্ষেত্রে সূত্রটা কি তোমার, আলফার বিটা মানে হচ্ছে তোমার লব্ধির সাথে যে দুইটা উপাংশ নির্ণয় করবা সেই দুইটা উপাংশ কি, একটা আলফা একটা বিটা, মানে সেই দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ যেটা আর কি, আলফার বিটা। তো লম্বাংশের ক্ষেত্রে তোমার কি ছিল, আলফা বিটার যোগ করলা বিভিন্ন রকমের হইতে পারতো, বিভিন্ন রকমের হইতে পারতো, শূন্য তোমার 40 ডিগ্রি 60 ডিগ্রি অনেক রকমের হইতে পারতো।
স্থূল কোণ অনেক রকম হইতে পারতো, কিন্তু যখন আমি লম্ব অংশ বলছি তখন আলফা বিটা মান যোগ করলে কি হবে তোমার, অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে। তাহলে লম্ব অংশ সূত্র থেকে আমরা কি জানতাম, পি ইকুয়াল টু কি, লম্ব অংশ না সরি উভয় অংশ সূত্র থেকে আমরা কি জানি, পি ইকুয়াল টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এই যে আমাদের বিটা শর্তটা কি, বিটা ইকুয়াল টু কি আর কি তোমার কিউ এর মধ্যবর্তী কোণ, আর কিউ এর মধ্যবর্তী কোণ, আর আলফা ইকুয়াল টু কি আর কি পি এর মধ্যবর্তী কোণ। আর কিউ এর সূত্রে কি বলছিলাম, কিউ ইকুয়াল টু কি আর সাইন আলফা ডিভাইডেড বাই কি সাইন আলফা প্লাস কি বিটা। এখন কি জায়গায় কি পাই আমরা, পি আর সাইন, আচ্ছা আর সাইন বিটাটা সেম থাকলো, আর সাইন বিটা ডিভাইডেড বাই কি তোমার সাইন আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা মান কত, সাইন 90 ডিগ্রি, তাহলে কি এসে যায় আমাদের সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু কি এসে যায় আমাদের আর সাইন বিটা ডিভাইডেড বাই কি 1, মানে কি আর সাইন বিটাটা শুধুমাত্র আসে। সিমিলার যদি এই যে আমাদের আমি ইউজ করি তাহলে কি আসে, এই যে আমাদের আলফা জায়গা কি আসবে তোমার, বিটা জায়গা কি আসবে তোমার আলফা আসবে, সরি আলফা আসবে। আর বাকি সেম মানে কি আসে আর সাইন আলফা, নিশ্চয় বুঝছো। আর এই যে আমাদের কি আর সাইন বিটা, তো নিচেটা থাকা যে কথা না থাকে এই কথা, ক্লিয়ার এতটুকু। এটা তোমার কি লম্বাংশ, এই দুইটা কি তোমার লম্বাংশ। এখন মেইনলি তোমার আচ্ছা লম্বাংশটা কি বাড়িয়েছে তোমার, পি ইকুয়াল টু কি আর সাইন বিটা, আর কি ইকুয়াল টু কি আর সাইন আলফা। তো পি যখন নির্ণয় করবো তখন কি করবে, সাইন বিটা মানে কি সাইনের অন্যটা অনুপাত দিতে হবে, আর কিউটা কি করতে হবে, যখন পি এ বার নির্ণয় করবা তখন সাইন বিটাটা কি ছিল তোমার লব্ধি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, আর কিউ ইকুয়াল টু কি আর সাইন আলফা, আলফাটা কি ছিল তোমার লব্ধি আর পি এর মধ্যবর্তী কোণ। এখন মেনলি অনেক সময় দেখবা আলফা মানে মেনলি দেওয়া থাকে, বিটা মানে দেওয়া থাকে না। তো আলফা মান দেওয়া থাকলে বিটা মান তুমি ইজিলি নির্ণয় করতে পারো কেমনে, আলফা আর বিটা যোগফল তো 90 ডিগ্রি, তাহলে আলফা মান যদি দেওয়া থাকে বিটা ইকুয়াল টু কি 90 থেকে আলফাটা বাদ দিতে পারো, রাইট। এখন মেনলি যখন আলফা মান দেওয়া থাকে তোমরা নরমালি হচ্ছে লম্ব অংশ যখন বাইরে করে তোমরা রিয়েল এটা সূত্র ইউজ করে আর কি নরমালি সবাই। তার মানে সবাই কি করে লম্ব অংশ উপপাদ্যের ক্ষেত্রে তোমার সবগুলো কি তোমার পি আর কিউ এর মানটা আলফার সাহায্যে প্রকাশ করে আর কি, সোজা কথা। এখন পি আর কিউ এর মান যখন আলফার সাথে নির্ণয় প্রকাশ করবা, এখন কিউ এর মান তো আলফার সাহায্যে দিয়ে প্রকাশ হয়েছে, তার মানে কি তোমার পি এর মানটা যে আলফার সাহায্যে প্রকাশ করতে হবে। তো পি এর মান যদি আলফার সাহায্যে প্রকাশ করা কেমন করবা, তো বিটার পরিবর্তে আলফা লিখতে হবে। তো বিটা ইকুয়াল টু কি জায়গা থেকে জানি আমি, বিটা ইকুয়াল টু কি আসে 90 ডিগ্রি মাইনাস আলফা, তো ইকুয়াল টু কি আর সাইন 90 ডিগ্রি মাইনাস কি আলফা ইকুয়াল টু কি আর কস আলফা। ক্লিয়ার, এই দাও পিওডো কস আলফার সাথে প্রকাশ হইতে, কিউডো সরি পিটা তোমার আলফার সাথে প্রকাশ হইতে, কিউডো কি আলফার সাথে প্রকাশ হইতে। ক্লিয়ার একদম। এতটুকু ক্লিয়ার, নিশ্চয় বুঝতে পারছো। তাহলে আমরা একটা লব্ধিকে দুইটা লম্বাংশে ভাগ করছি, সেই লম্বাংশগুলো কি কি তোমার, একটা লব্ধি ছিল সেই লব্ধিটা কি করছি দুইটা লম্বাংশে ভাগ করছো। লম্বাংশ মানে কি, যে দুইটা তুমি উপাংশে ভাগ করছি সেই দুইটা মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি, বা যে দুইটা উপাংশে ভাগ করছি তার এক অপরের সাথে লম্বে আছে। তোর ধরো পি আর কিউ তে ভাগ করছি, নিশ্চয় বুঝতে পারছো। এটা হচ্ছে তোমার আলফা, এটা হচ্ছে তোমার কি বিটা। তার মানে যখন আমরা আর এর মান দেওয়া আছে, যখন আমরা পি এর মান নির্ণয় করবো তখন কি করবো, কস আলফা অনুপাতটা নিব। পি এর মান নির্ণয় করতে হবে কি কস আলফা অনুপাত নিতে হবে, আর যখন কিউ এর মান নির্ণয় করবো তখন সাইন আলফা অনুপাতটা নিতে হবে। নিশ্চয় বুঝতে পারছো। তার মানে যখন পি এর মান নির্ণয় করবো, পি কষ্ট কি তোমার আসে আর যেটা হচ্ছে লব্ধি এর কস এর আলফার অনুপাত, নিশ্চয় বুঝতে পারছো। আর যখন কিউ এর মান নির্ণয় করবো তখন কি আসে আর সাইন আলফা। ক্লিয়ার এতটুকু। আচ্ছা এটা যে তুমি নির্ণয় করলাম এটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে তুমি একটু চেক করতে পারবা, কেন চেক করবা, এটা যদি কিউ হয় তাহলে এটা কিন্তু কিউ না, রাইট, এটা তো কিউ তোমার। তো এই জায়গার মধ্যে তুমি আটটা তো সমকোণী ত্রিভুজ আসছে, তাহলে হিসাবে কিন্তু আর স্কোয়ার ইকুয়াল টু কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হওয়ার কথা না, মানে কি তোমার আর স্কোয়ার ইকুয়াল টু কি
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হওয়ার কথা না? একটু দেখো তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করলে কি আর স্কোয়ার হয় কিনা? পি এর মান কত? আর কস আলফা না? কিউ এর মান কত? আর সাইন আলফা না? তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কি? আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তুমি যদি আর স্কোয়ারটা কমন হবে দেখা কি আসে তোমার? কস স্কোয়ার আলফা প্লাস কি তোমার সাইন স্কোয়ার আলফা। তো যেটা মান কি হয় তোমার 1 ইকুয়াল টু কি থাকে শুধুমাত্র আর স্কোয়ার। তো এই যে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কি পাইতেছো তুমি ইকুয়াল টু কি আর স্কোয়ার। দেখছো তো আমার এটা স্যাটিসফাই করছে, তার মানে আমি যে লম্বাংশে ভাগ করলাম সেটা সঠিক করে। এতটুকু ক্লিয়ার? তোমাদের ক্লাস আজকে এতটুকু থাকবে। এতটুকু যা যা পড়ানো হয়েছে এতটুকু ক্লিয়ার কিনা জানো তো? এই যে লম্বাংশ পদ্ধতি ইউজ করলাম এটা কিন্তু অনেক অনেক তোমার ক্ষেত্রে আছে, তোমার অনেক ধরনের ইউজ আছে। তো ইউজগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। আপাতত যে লম্বাংশ পড়ালাম উপাংশ পড়ালাম, উপাংশের একটা পার্ট হচ্ছে লম্বাংশ। উপাংশ জিনিসটা কি ছিল তোমার? একটা লব্ধিকে একাধিক ভেক্টরে প্রকাশ করবো। তো একাধিক ভেক্টর বিভিন্ন কোণে হইতে পারে। এই যে একাধিক ভেক্টর বিভিন্ন কোণে হইতে পারে, তো কোনগুলো যদি আমি ফিক্স করে দিই তাহলে একটা নির্দিষ্ট উপাংশ পাইতেছি আমরা। এখন যে কোনগুলো আমরা একাধিক ভেক্টরে প্রকাশ করলাম সেই ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, অথবা মানে কি বোঝায় সেই ভেক্টরগুলো যদি একে অপরের উপর লম্ব হয়, তখন এই উপাংশগুলোর নাম কি হয়ে যাবে? লম্বাংশ, রাইট? তো এই যে তাদের মধ্যবর্তী কোণ কি আলফা প্লাস বিটা, তো আমি জাস্ট উপাংশ সূত্রের মধ্যে আলফা প্লাস বিটার মানটা 90 ডিগ্রি বসাই দিলাম, বাকি সব আগের মতন আসছে। ক্লিয়ার? এতটুকু এতটুকু কোনো ঝামেলা থাকে না জানো তো? এতটুকু যদি ঝামেলা না থাকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। আশা করি তোমাদের কোনো ঝামেলা নাই। তোমরা ইন্টিগ্রাল যেগুলো পড়ানো হয়েছে এগুলো রিলেটেড যে ম্যাথগুলো আছে তোমরা একটু সলভ করার চেষ্টা করবো। আশা করি তোমরা সবগুলো ম্যাথ ইজিলি পারবা। তো আজকে ক্লাস এই পর্যন্তই, তোমাদেরকে ইনশাআল্লাহ আগামী ক্লাস আবার দেখা হবে পার্ট 5 নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা যেগুলো পড়ানো হয়েছে এগুলো একটু রিভাইজ দিও। আসসালামু আলাইকুম। ভাই এটা কমপ্লিট করে দেন।